আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। ক্লাসের সঞ্চালকের পরিচিতি পর্বে আমি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো আজকের অনলাইন ক্লাসে প্রথমে আমি তোমাদের বলে দিতেছি যে এবার তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি রাখা হয়েছে তার একটি ইমেজ আমি এখানে রেখেছি। তো এই বইটি তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইটি এবার তোমাদের কিনতে হবে। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির। তো ধারাবাহিকভাবে যেখানে আমাদের সংখ্যা পদ্ধতির লেকচারগুলো চলছিল, তো ক্রমান্বয়ে এর পরবর্তী লেকচার নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো ইতিমধ্যে যারা তোমরা ক্লাস জয়েন করেছো, তো তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল, বিভাগ লিখতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসগুলো তোমরা কে কে করছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আজকে আলোচনার মূল টপিকস হচ্ছে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর শিখব। তো আজকের ক্লাসটা করলে আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব সেটি সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা হয়ে যাবে। কিন্তু যেহেতু অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আগেও তোমাদের পড়ানো হয়েছে, কিন্তু আমি যেহেতু আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস নিব, তাই আমি আরেকটু রিভিউ করব যাতে পূর্বের পড়াগুলো তোমাদের রিমাইন্ড হয়ে যায় এবং ভালো মতো মনে থাকে। আমি আবারও তোমাদের বলবো, যারা আমার ক্লাসটি করছো কমেন্টে তোমরা নাম, রোল এবং বিভাগ লিখে অবশ্যই জমা দিবে। আর ক্লাসটি করে তোমরা ক্লাসটি আমার বুঝতে পারলা কিনা সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আজকে তৃতীয় অধ্যায়ের পাঠ শেষে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে ভালো মতো ধারণা লাভ করতে পারবো সেগুলো হচ্ছে, সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব, সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ সম্পর্কে জানবো এবং বিট ও বাইট সম্পর্কে জানবো, আর যেটা মূলত ক্লাস আজকের অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, এটিও আমরা জানবো। তো এখন শুরুতেই চলে আসি, সংখ্যা পদ্ধতি কি। তো এখানে আমি একটি ডেফিনেশন রেখেছি, তার সাথে একটি ইমেজও আমি সংযোজন করেছি। তার আগে আমি বলি যে তুমি যদি সহজ ভাষায় সংখ্যা পদ্ধতি কি উপস্থাপন করতে চাও, তাহলে আমি বলবো যে পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যাকে সহজভাবে গণনা এবং উপস্থাপন করা যায় তাকেই মূলত সংখ্যা পদ্ধতি বলে। তারপরেও আমাদের এখানে স্ক্রিনে যে সংজ্ঞাটি আছে সেটি আমি দেখছি আবার, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাবে উপস্থাপন করা যায়। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি তার একটি ডেফিনেশন এবং তার একটি ইমেজ এখানে আমি সংরক্ষণ করেছি তোমাদের ভালো মতো বোঝার জন্য। পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি তোমরা বুঝতে চাও, তাহলে এই পজিশনাল, যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। সেটি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন, দুই বেস বা ভিত্তি, আর তিন হচ্ছে স্থানীয় মান। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে 329 এই সংখ্যাটিকে যদি বুঝাই, তাহলে এখানে 9 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, এই অঙ্কগুলো নিয়ে একটি সংখ্যা 329 গঠিত হয়েছে এবং প্রত্যেকটা অঙ্করই হচ্ছে নিজস্ব একটি অবস্থান আছে। আমরা কিন্তু এই যে একক, দশক, শতক এগুলো কিন্তু আমরা অনেক ছোটবেলায় শিখেছি। তারপরেও যদি আমি একটু ডিটেলসে বলি, 9 এর পজিশন হচ্ছে একক, কারণ এখানে যেহেতু স্থানীয় মানের কথাটা চলে আসছে, 2 হচ্ছে দশক এবং 3 হচ্ছে আমাদের শতক অবস্থানে আছে। এবং এই যে 3, 2, 9, দুই দিকে যদি আমি ভিত্তি 10 ইনক্লুড করে দেই, তাহলে এটাকে বলা হবে যে একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আমরা কি হবে জানবো। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পুরোটাই হচ্ছে আমাদের
পজিশনাল সংখ্যা পদ্ধতির বিপরীত। তার মানে এখানে হচ্ছে এর নিজস্ব মান থাকবে না, স্থানীয় মান থাকবে না, বেস বা ভিত্তি থাকবে না। তিনটার মানে পজিশনালের তিনটার কোনোটাই নন পজিশনালের থাকবে না। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে একটি উদাহরণ আমি রেখেছি প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এটা এই কারণেই রেখেছি স্ক্রিনে, কেননা এটা নিয়ে বহুতবার এমসিকিউ প্রশ্ন আমাদের আসে যে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম বলো, সেখানে হায়ারোগ্লিফিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট এটা থাকে। তো এই কারণে আমি উদাহরণ হিসেবে হায়ারোগ্লিফিক্সটাকে রেখেছি। তো এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। প্রথমে আমরা শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই বাইনারি সংখ্যা পদ্ধতি দেন ক্রমান্বয়ে আসবে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই বাইনারি শব্দটি কোথা থেকে এসেছে? বাইনারি ওয়ার্ডটি বা বাইনারি শব্দটি মূলত হচ্ছে এটি একটি গ্রিক শব্দ, মানে গ্রিক ওয়ার্ড। এই বাই শব্দের অর্থ হচ্ছে 2। তো এটাকে যদি আমরা আলাদাভাবে উপস্থাপন করতে চাই, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার সহ যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেখানেই মূলত এবং এই 0 এবং 1 ব্যবহার করা হয়। কেননা কম্পিউটার সহ যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে তারা 0 1 এই সিগন্যাল ছাড়া আর অন্য কোনো সিগন্যাল তারা বুঝবে না। এই ডিজিটাল সিগন্যাল ভাষায় আমরা 0কে আরো অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে 0 বলতে আমরা অফ বুঝি, 0 বলতে আমরা ফলস বুঝি, আবার 1 বলতে আমরা অন বুঝি, 1 বলতে আমরা ট্রু বুঝি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন আমরা যাব দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি আমরা বুঝতে চাই, তাহলে ডেসি শব্দটিও এসেছে গ্রিক শব্দ থেকে। ডেসি শব্দের অর্থ 10। আবার এটাও আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। 0 থেকে 9 মানে টোটাল কয়টি হলো? 10টি অঙ্ক হলো, এই কারণে এর ভিত্তি হবে 10। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি কিন্তু ওই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো থেকে বড় হয়। একটু খেয়াল করি, যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক কিন্তু 0 1 কিন্তু ভিত্তি 2, তার মানে 0 1 হচ্ছে তো 2 এর থেকে ছোট, ভিত্তি 2 কিন্তু বড়। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর কনভার্সন আমরা খুবই ভালো মতো বুঝতে পারবো। পরবর্তীতে আমরা যাব হচ্ছে এই অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল বা অক্টেট শব্দটি একটি গ্রিক শব্দ। এই অক্টাল বা অক্টেট শব্দটির অর্থ হচ্ছে 8, এই কারণে একে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়টি অঙ্ক ব্যবহার করা হবে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হবে। তার মানে 0 থেকে 7 এই অঙ্ক কিন্তু ভিত্তির থেকে ছোট, ভিত্তি কিন্তু বড়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আমরা চলে যাই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এই হেক্সাডেসিমেল ওয়ার্ড এটিও হচ্ছে একটি গ্রিক শব্দ। এখানে হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডেসি শব্দের অর্থ 10। তাহলে 10 আর 6 যোগ করলে এমনিতেই আমাদের 16 চলে আসছে। আর যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। কিন্তু এখানে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা ব্যবহার করেছি সেটি ঠিক আছে, কিন্তু যখন আমরা 10 মানে 1 আর 0 এই দুটি অঙ্ক নিয়ে 10 যে সংখ্যাটি আমাদের গঠিত হয়েছে, এই 10কে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ক্যাপিটাল A দ্বারা রিপ্রেজেন্ট করব। তার মানে 9 এর পরে 10কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? ক্যাপিটাল A দ্বারা। 11কে ক্যাপিটাল B দ্বারা, 12কে ক্যাপিটাল C, 13কে ক্যাপিটাল D, 14কে ক্যাপিটাল E, 15কে ক্যাপিটাল F দ্বারা রিপ্রেজেন্ট করব। তার মানে 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। এই কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। আশা করছি এই জিনিসগুলো আমরা আগেও পড়েছি, এখন আমাদের আরো ভালো মতো ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের রূপান্তরে যাওয়ার আগে আমি একটু বিট সম্পর্কে তোমাদের একটু হলেও ধারণা দিতে চাই, যাতে আমাদের অঙ্কগুলো বুঝতে একদমই সহজ মনে হয়। আচ্ছা, বিট জিনিসটি কি? এই বিট শব্দটি এসেছে আমাদের মূলত এই বাইনারি ডিজিট শব্দটি থেকে। কেননা বাইনারির বি আর ডিজিটের
সরি, বাইনারির বিআই এবং ডিজিটের টি নিয়ে অ্যাকচুয়ালি এই বিট শব্দটি গঠিত হয়েছে। কি বললাম? বাইনারির বিআই এবং ডিজিটের টি নিয়ে এই বিট শব্দটি গঠিত হয়েছে। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে মূলত হচ্ছে কি বলা হয়? বিট বলা হয়। তো এখন আমরা যাব হচ্ছে বাইট কি, এইটা আমরা একটু বুঝি। 8 বিট নিয়ে 1 বাইট গঠিত হয়, এটা আমরা মূলত এরকম কথাই জানি। তো এইখানে আমি একটি ইমেজ রেখেছি, সেটি একটু যদি আমরা খেয়াল করি, এখানে একটি বাইনারি ডিজিট ট্রান্সফার হচ্ছে। আমরা যদি ডান থেকে বামে বাইনারি ডিজিট অবশ্যই কোন পাশ থেকে কোন পাশে লিখতে হয়? ডান পাশ থেকে বাম পাশে লিখতে হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাইনারি ডিজিট ডান থেকে বামে দ্বিগুণ হারে বাড়ে, এইটাও আমাদের মনে রাখতে হবে। তো এইখানে যে ডিজিটটা এসেছে এটা একটা ফর্মুলা দ্বারা এসেছে। এইখানে যেমন 1 0 1 0 1 1 0 0, এটা কি আমরা আমাদের ইচ্ছা মতো বসাতে পারি? কখনোই না। আচ্ছা, তো আমরা একটা সূত্র অনেক আগেই শিখেছি, সেটা আমরা ক্লাস 9-10 এ জেনারেল ম্যাথ বইতে আমরা একটা সূত্র পড়েছিলাম, a টু দি পাওয়ার নট ইকুয়াল টু কত? 1। এই সূত্রটা কি আমরা শিখেছি? অবশ্যই শিখেছি। এই যে এখানে যে বিট তার নিচে যে 1 লেখা, এটার উপরে যদি আমরা এর বদলে যদি 2 টু দি পাওয়ার নট, মানে বাইনারির ভিত্তি কত? 2, এটা যদি কল্পনা করি 2 টু দি পাওয়ার নট ইকুয়াল টু, এখানে ধরে নিতে হবে 2 টু দি পাওয়ার নট ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে কত হবে? 2। তাহলে 2 স্কয়ার মানে কত হবে? 4। তার মানে কি এখানে এই সূত্রটা হচ্ছে দ্বিগুণ হারে বাড়ছে। 1 2 4 8 16 32 64 1 to 8, এইরকম ভাবে এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি 1 2 4, আমি যদি এইটুকুর কথা চিন্তা করি, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে এইখানে এইটুকুনির মধ্যে বাইনারিতে এটা কত লিখলো? 101 দ্বারা। আমি আগেও বলেছি যে বাইনারিতে যে ঘরগুলো তুমি অন করবে তার নিচে লিখতে হবে 1, আর যে ঘরগুলো তোমার অফ থাকবে সেটাকে 0 দ্বারা বোঝাতে হবে। তার মানে আমরা যদি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি 1 2 4, তার মানে এখানে 4 এর ঘর অ্যাক্টিভ আছে আর 1 এর ঘর অ্যাক্টিভ আছে। তার মানে 4 আর 1 যোগ করলে হচ্ছে কত? এইটুকুনির মধ্যে 5। ঠিক সেম ক্রমান্বয়ে যদি আমরা এইদিকে যাই 1 2 4 8 16 32, তার মানে 32 এর ঘর আমাদের যোগ করতে হবে, 16 এর ঘর যোগ করতে হবে, এখানে 4 এর ঘর যোগ করতে হবে আর 1 এর ঘর যোগ করতে হবে। তার মানে যে ঘরগুলোর নিচে হচ্ছে আমাদের 1 আছে, সূত্রতে যা বললাম আমি 1 2 4 8 16 32, তার মানে যে ঘরগুলোর মধ্যে হচ্ছে আমাদের 1 আছে সেগুলোই তুমি শুধু কাউন্ট করবা। তার মানে ফর্মুলা অনুযায়ী 1 2 4 8 16 32, তার মানে 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 1, তোমরা নিজেরাই এখন যোগ করে দেখো এটি অ্যাকচুয়ালি বাইনারিতে কত আমাদের বোঝাতে চেয়েছে। আমরা সহজেই, খুব সহজেই এটি রিপ্রেজেন্ট করতে পারবো। তো অবশ্যই আমরা বাইট জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। তো এখানে আরেকটা জিনিস বলি, 1 2 3 4 5 6 7 8, কয়টা ঘর ব্যবহার করা হয়েছে? 8 ঘর। তার মানে আমরা একটু আগেই বলেছি 8 বিটে হচ্ছে 1 বাইট গঠিত হয়। এখন আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে এখন আমরা শিখবো অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়, সেইটির ক্লাসই অ্যাকচুয়ালি আজকে আমরা করব। তো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, তো এটি শিখতে গেলে আমাদের মূলত যে জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখতে হবে। তার মানে সমতুল্য প্রতিটি ডিজিট, তার মানে এই 1 মানে 1 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 5 একটা ডিজিট। তার মানে আমি যদি 1 যদি এখন বাইনারিতে লিখতে যাই তাহলেও 1 আমাকে 3 বিটে লিখতে হবে। আর বাইনারিতে কোনো কিছু লেখা মানে 0 আর 1 দ্বারা বোঝানো, একটু আমরা একটু আগেই শিখে আসছি। এই যে 7কে যদি আমরা এখন বাইনারিতে লিখতে চাই, মানে অক্টাল থেকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের 3 বিটে লিখতে হবে। কেননা এখানে যে কথাটি মূলত ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা আমি এখানে বলে নিয়েছি যে অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে লিখতে হবে বাইনারিতে। ঠিক আছে? এই যে 5 যদি লিখতে চাই তাহলেও আমাদের বাইনারিতে 3 বিটে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি
অঙ্কটি আমি বাম পাশে রেখেছি আর এখানে একটি ফর্মুলা আছে আমি ডান পাশে রেখেছি। আমরা আগে একটু ফর্মুলাটা একটু দেখি। এখানে একটু ছক আকারে একটি আমি ফর্মুলা লিখেছি, সেটি হচ্ছে অক্টাল থেকে কিভাবে 3 বিটে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। শুরুতে আমরা রেখেছি হচ্ছে 0। 0 কে যদি আমরা 3 বিটে লিখতে চাই তাহলে 3টাই 0 হবে। আর ফর্মুলাটা উপরে আসছে, যে ওই ফর্মুলাটা একটু আগে বললাম, দ্বিগুণ হারে বাড়বে বাইনারি ডিজিট। কোন পাশ থেকে কোন পাশে? ডান থেকে বামে দ্বিগুণ হারে বাড়ে, ডান পাশ থেকে বাম পাশে। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যদি 0 বাইনারিতে লিখতে চাই 1 2 4, তার মানে 3টা ঘরই আমাদের কাজে লাগছে না, এই কারণে 3টা ঘরেই আমাদের শূন্য বসেছে। আচ্ছা, অক্টালে 1, তাহলে বাইনারিতে আমি 1 কিভাবে লিখবো? তার মানে এই যে ফর্মুলার 1 এর নিচে জাস্ট এখানে 1 বসালেই হয়ে যাচ্ছে। আর বাকি 2 আর 4 এর ঘরে আমরা 2টা শূন্য যুক্ত করেছি, কেননা এই দুটো আমাদের দরকার নেই, এই কারণে এই দুটো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিয়েছি। আচ্ছা, তারপরে আসে অক্টালের 2। অক্টালের 2 কে আমরা বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা কিন্তু এর আগেও শিখেছি বাইনারিতে তুমি যাই রিপ্রেজেন্ট করতে যাও না কেন, মূলত 0 এবং 1 দ্বারাই তোমাকে বুঝাতে হবে। আদার্স কোনো অঙ্ক বা সংখ্যা তুমি বাইনারিতে ব্যবহার করতে পারবা না। তো এখন আমরা যদি 2 লিখতে চাই বাইনারিতে 1 2 4, তার মানে কোন ঘরটা অ্যাক্টিভ আছে? অবশ্যই দেখা যাচ্ছে যে 2 এর নিচে আমরা 1 লিখেছি, তার মানে 2 এর ঘরটা মূলত অ্যাক্টিভ আছে। তার মানে বাইনারিতে 2 কিভাবে লিখতে হয়? 0 1 0। আচ্ছা, এখন অক্টালের 3। হ্যাঁ, বাইনারিতে যদি আমি 3 লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? আমরা জানি, আমরা একটা ফর্মুলা শিখেছি 1 2 4 8 16। তো ওই ফর্মুলাটা আমরা 3 বিট ব্যবহার করলে হবে, অতিরিক্ত অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। এখন আমাদের এই অক্টালের 3 বাইনারিতে বোঝাতে হবে 0 এবং 1 দ্বারা। তার মানে 1 আর 2 যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের 3 হয়ে যায়। তার মানে 1 এর ঘরের নিচে আমাদের 1 বসাতে হবে আর 2 এর ঘরের নিচে আমাদের 1 বসাতে হবে। তার মানে অক্টালের 3 মানে বাইনারিতে হচ্ছে মূলত বোঝায় 1 1। ওই বাম পাশে যেহেতু 3 বিট দ্বারা বোঝাচ্ছে, এই কারণে আমরা শূন্যটা এখানে যুক্ত করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা অক্টালের 4 বাইনারিতে কিভাবে আমরা 4 কে রিপ্রেজেন্ট করব, সেই 0 এবং 1 দ্বারাই কিন্তু আমরা 4 কে বোঝাবো 3 বিটে। দেখো 1 2 4 আমাদের সেই দ্বিগুণ হারে বাড়ছে ফর্মুলাটা। তার মানে 1 এর ঘরও দরকার নেই, 2 এর ঘরও দরকার নেই, এই কারণে ডান পাশের এই দুটো ঘর হচ্ছে আমি শূন্য দ্বারা ফিল আপ করেছি। আর 4 যেহেতু দরকার, এই কারণে 4 এর ঘরের নিচে আমি 1 বসিয়েছি সূত্র দ্বারা। আচ্ছা, 5 কে যদি আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করতে চাই সেই 1 2 4 এর ফর্মুলাটা, তার মানে 4 এর ঘর অ্যাক্টিভ আর 1 এর ঘর অ্যাক্টিভ, তো 4 আর 1 যোগ করলেই তো আমাদের 5 হয়ে যায়। তার মানে 4 এর ঘরের নিচে আমাদের 1 বসাতে হবে আর 1 এর ঘরের নিচে 1 বসাতে হবে। যেহেতু 2 এর ঘরটা আমাদের কাজে লাগছে না, এই কারণে যে 2 এর ঘরটা আমি শূন্য দ্বারা ফিল আপ করেছি। আচ্ছা, তারপরে যাই আমি 6। কিভাবে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারি? সেই ফর্মুলা 3 বিটে 1 2 4। তো এখন যদি আমরা 1 2 4, তো 4 এর সাথে কিন্তু 2 যোগ করলেই কিন্তু আমাদের 6 হয়ে যাচ্ছে। তার মানে 4 এর ঘরটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ মিন্স 1, ঠিক আছে? অ্যাক্টিভ মিন্স হচ্ছে আমি যে বলতেছি অ্যাক্টিভ করতে হবে, তার মানে কি ওই 4 এর ঘরের নিচে 1 বসাতে হবে আর 2 এর ঘরের নিচে 1 বসাতে হবে। আর এদিক দিয়ে 4 আর 2 যোগ করলে আমাদের 6 হয়ে যাচ্ছে। আর ডান পাশের 1 এর ঘরটা আমরা শূন্য দ্বারা ফিল আপ করলাম। তো এখন আমরা অক্টাল এর 7, এটাকে বাইনারিতে কিভাবে লিখবো? 1 2 4 4 আর 2 6 আর 1 এ 7, তার মানে 3টা 1 লিখলেই হচ্ছে আমরা বাইনারিতে 7 কে বোঝাই। তো এখন আমি বাম পাশে যে আমি একটা অঙ্ক দিয়েছি, এটি একটু দেখি। অঙ্কটির প্রশ্ন ছিল হচ্ছে 175, মানে 1 7 5, এটার ভিত্তি দিয়েছি 8, 8 ভিত্তি যেহেতু অক্টাল আছে, একে 2 ভিত্তিতে রূপান্তর করতে হবে, মানে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো একটু আগে আমি এই চার্টটি তোমাদের ভালো মতো বুঝিয়ে নিয়ে আসছি। এখন এইখানে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর মানেই আমাদের 3 বিট ব্যবহার করতে হবে। এই যে দেখো 1 কে আমি 3 বিটে বাইনারিতে নিয়েছি, এই যে ফর্মুলা দ্বারা এখানে একটু আগে এই যে 1। তারপরে 7 কে আমি 3 বিটে বাইনারিতে নিয়েছি, কিভাবে নিলাম একটু আগেই বুঝিয়েছি। তারপরে 5 কে আমরা 3 বিটে আমরা বাইনারিতে নিয়েছি, কিভাবে নিলাম সেটাও তোমাদের আমি বুঝিয়েছি। তাহলে অতএব 175 8 ভিত্তি এর হচ্ছে অ্যান্সারটা হবে 0 0 1 1 1 1 1 0 1। আর বেস বা ভিত্তি দিতে হবে অবশ্যই 2। কেন? এটা বাইনারিতে রূপান্তর করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস বা ভিত্তি কিন্তু অবশ্যই এখানে যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু তুমি কোনোই মার্কস পাবা না।
তো আমার অঙ্ক বোঝানোগুলো তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবা। এখন আমি অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার আরেকটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। এই অঙ্কটি দশমিক বিন্দু ব্যবহার করা হয়েছে। এই অঙ্কটিতে কি দশমিক বিন্দু ব্যবহার করা হয়েছে? একটু দেখি, 527.06 ভিত্তি আছে, মানে অক্টালে আছে, একে বাইনারিতে উপস্থাপন করতে হবে। তো বোঝানোর সুবিধার্থে আমি এখানে এই চারটি, ডান পাশের এই যে চারটি এখানে আমি সংযুক্ত করেছি, ঠিক আছে? আর আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, অক্টাল থেকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও অবশ্যই কি করতে হবে, অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে মানে ইন্ডিভিজুয়ালি 3 বিট কিন্তু ব্যবহার করতেই হবে। বুঝতে পারছো কি বলতেছি আমি? তো এখন আছে 5, আমি যদি এই পাশ থেকে শুরু করি, 5কে যদি অক্টালের 5কে 3 বিটে যদি আমরা বাইনারিতে নিই, কিভাবে নিতে হয় একটু আগে আমি তোমাদের বুঝিয়েছি। তো অক্টালের 5 বাইনারিতে লিখতে গেলে 4 আর 1 এর ঘর অবশ্যই আমাদের অ্যাক্টিভ করতে হবে, মাঝের 2 এর ঘর শূন্য দ্বারা ফিল আপ করলেই হয়ে যাবে। মানে এটা হচ্ছে ফর্মুলাটা, যে আমি যে 4 2 1 বলছি এটা হচ্ছে ফর্মুলাটা। ডান দিক থেকে বাম দিকে দ্বিগুণ হারে বাড়ে বাইনারি ডিজিট, মূলত 1 2 4 8 16 32 এরকম ভাবে দ্বিগুণ হারে বাড়বে, ডান থেকে বামে যাবে। তো 5কে যদি আমরা 3 বিটে লিখতে চাই তাহলে 101, এই যে ফর্মুলা অনুযায়ী আমরা দেখিয়ে দিছি। তো 2কে যদি আমরা 3 বিটে লিখতে চাই তার মানে এই যে আমাদের 2 101, সরি 010। এখন 7কে যদি আমরা 3 বিটে লিখতে চাই তাহলে 3টা ঘরে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, 111, মাঝে যেমন দশমিক আছে দশমিক দেয়া হইলো। তারপরে 0, অনেকে ভাবে যে 0 আছে মানে এই একটাই 0, একটা 0 যা লেখা 3টা 0 লেখা একই কথা, সেটা আমরা জানি, কিন্তু এটা অক্টাল থেকে বাইনারিতে 3 বিট ব্যবহার করে তোমাকে উপস্থাপন করতে হবে। তো এই ক্ষেত্রে তোমার 3টা শূন্য মাস্ট, মানে অবশ্যই লিখতেই হবে। বুঝতে পারছো? কেননা তাহলে আমাদের বিট সংখ্যা কিন্তু কমে যাবে। তো এখানে যদি 0কেও তোমার 3 বিটে উপস্থাপন অবশ্যই করতে হবে। এখন আমরা যদি 6কে যদি বাইনারিতে 3 বিটে নেই তার মানে কিভাবে লিখতে হবে, এই পদ্ধতিগুলো কিন্তু একটু আগে আমি প্রিভিয়াস স্ক্রিনে যখন তোমাদের অঙ্কটা, পূর্বের অঙ্কটা বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমি বুঝিয়েছি। এই কারণে এখন আমি আর ওটা ডিটেলসে গেলাম না, কেননা এখানে হচ্ছে 1 2 4 4 আর 2 যোগ করলে আমাদের 6, মানে 110। তার মানে এই যে পুরোটা হচ্ছে এটার রেজাল্ট, তার মানে 527.06। আর দশমিকের পরে সবসময় ভগ্নাংশ সংখ্যা হয়, এখানে কখনোই পূর্ণ সংখ্যা হয় না, মানে আলাদা আলাদা ফ্র্যাকশনাল নাম্বার হিসেবে কাউন্ট করতে হয়, মানে 06। তো এখানে রেজাল্ট হবে 1010111.0000110। তো আমরা নিশ্চয়ই এই অঙ্কটি ভালো মতো খুব বুঝতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমি সেটাও সলভ করে দিব, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা অঙ্কগুলো তোমরা বুঝতে পারলা কিনা। তো এখানে তোমাদের আরেকটু ভালো মতো ধারণা ক্লিয়ার করার জন্য আমি আরেকটি জিনিস একটু ডিটেলস এখানে উপস্থাপন করতে চাচ্ছি, এইটাও সেই অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এই যে চারটা যেটা আমি পূর্বের 2টা স্লাইডে তোমাদের বুঝিয়েছিলাম, তো সেই সূত্রটা এখানে আমি আবার ব্যবহার করেছি। তো এইখানে যেটা হচ্ছে অক্টাল সংখ্যা 175 মানে 175কে সমতুল্য যে 3 বিট বাইনারিতে ব্যবহার করা হয়েছে সূত্র দ্বারা 1 2 4, সেটা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি লেখা হয়েছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তার মানে 1কে 3 বিটে আমরা বাইনারিতে লিখেছি, 7কে 3 বিটে বাইনারিতে লেখা হয়েছে, 5কে 3 বিটে ব্যবহার করে বাইনারিতে লেখা হয়েছে। আর কোন সূত্র? 1 2 4। তার মানে যে ঘরগুলো আমাদের কাজে লাগছে সেই ঘরগুলোর নিচে আমরা 1 বসিয়েছি, আর যে ঘরগুলো আমাদের কাজে লাগছে না সেগুলোকে আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দিয়েছি। এখন দশমিক 0 2 3, দেখো দশমিক দেওয়া আছে, শূন্যকে যে 3 বিটে নেওয়া হয়েছে, 2কে 3 বিটে আমরা বাইনারিতে লিখেছি, 3কেও 3 বিটে কিন্তু আমরা বাইনারিতে লিখেছি। এই যে ফর্মুলাটা এখানে আমাদের ছক আকারে আমরা দিয়ে দিয়েছি। তারপরে এখন এইখানে যেটা আছে 12.46, এইটাকে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই তার মানে 1কেও হচ্ছে আমাদের 3 বিটে বাইনারিতে নিতে হবে, 2কেও 3 বিটে নিতে হবে, বাইনারিতে নিলাম। 3 বিট ছাড়া কিন্তু অক্টাল থেকে বাইনারি রূপান্তর ইম্পসিবল, করা যাবে না। তার কেউই যেটা আমাদের 3 বিটের বাইনারিতে নেওয়া হয়েছে 1 2 4, তার মানে 4 এর ঘরটা একটি, বাকি 2টা ঘর কাজে লাগছে না, আমি শূন্য দ্বারা পূর্ণ করে দিয়েছি 6 1 2 4। তার মানে কি 4 আর 2 যোগ করলে কত? 6, তার মানে 110। এইখানে বাইনারির যে রেজাল্টটা একসাথে লেখা হয়েছে। আশা করছি তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছো।
তারপরে আমি বলবো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসটি করছো, ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবা। আর এখানে আমি যা বুঝালাম আজকের ক্লাসে যে অঙ্কগুলো, সেই রকম বেস করে 3টি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ দিলাম। তো এই কাজগুলো তোমরা নিজেরা করে, কাজটি করার পরেই এই হোমওয়ার্ক তোমরা করে ফেলবা। করার পরে অবশ্যই কমেন্ট বক্সে ছবি তুলে অবশ্যই জমা দিবা। আমি দেখবো যে তোমরা অঙ্কগুলো করতে পারছো কিনা। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী ক্লাসে অবশ্যই এরপরের যে ধারাবাহিকভাবে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তারপরেও আমি বলবো যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন আমাকে করার থাকে, তোমরা আমার সাথে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারো। কোন কোন মাধ্যমে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো সেই ইনফরমেশন গুলো আমি দিয়ে রেখেছি। তো তোমাদের যে কোনো সমস্যা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের দেখা হবে। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত এইখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের আবার দেখা হবে। তো সেই পর্যন্ত আমি বলবো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের আবার দেখা হবে।